আমি বাদে 19টা এমএলএ 3 জন এমপিকে আমার চ্যালেঞ্জ থাকলো, দেখবো 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারে কিনা মুর্শিদাবাদের। হাতাও মুনাইম ভাইকে, মুনাইম ভাই লেগে ওয়েট করছে, হাতাও আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। এই সাইডটা আসলে আমাদের মাল কারো ভাই মুনাইম ভাইকে, মুনাইম ভাই লেগে ওয়েট করছে, হাতাও দাদা, আজকে পার্টি অফিস উদ্বোধন করলেন, কি বলবেন? দেখুন, এটা আমার একটা অস্থায়ী জেলা কার্যালয় বলতে পারেন, কারণ আমরা বহরমপুরে স্থায়ী জেলা কার্যালয় আমাদের পার্টির, জনতা উন্নয়ন পার্টির, ওটা খুব শীঘ্রই 1 সপ্তাহের মধ্যে যে নিউ টাউন আছে পঞ্চাননতলা বিডিও অফিসের উল্টো দিকে, সেই নিউ টাউনে আমাদের বিল্ডিং রেডি আছে, কিছু কাজ রয়েছে বাকি, সেটা চালু হচ্ছে। সেখানেই আমাদের মুর্শিদাবাদ জেলার কার্যালয়, পার্টির কার্যালয় আনুষ্ঠানিকভাবে ওপেন করা হবে। তো তার আগে বেলডাঙ্গাতে এখানে একটা বিজনেসম্যান আছে, সে তার নিজস্ব বিল্ডিং, এটা উনি স্বেচ্ছায় আমাকে কোনো উইদাউট কোনো কস্ট বা কোনো কন্ডিশন ছাড়াই আমাকে পার্টি অফিস হিসাবে ব্যবহার করার জন্য দিয়েছেন। আমি ওনার কাছে কৃতজ্ঞ যে আমি আপাতত যতক্ষণ বহরমপুরের জেলা কার্যালয় কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জেলার বা জেলার বাইরে যে সমস্ত লোক আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করছে এবং আসতে চাইছে, দেখা করতে চাইছে, বহরমপুরে আমার ফ্ল্যাটে অসুবিধা হচ্ছে, সংকীর্ণ গলি রাস্তা এবং সেখানে ফ্ল্যাট বাড়ি, সেখানে যে ধরনের লোকের মানে যাতায়াত হচ্ছে তাতে অসুবিধা হচ্ছে করে আমি আপাতত দিন 10 জন্য এটা আমাদের জেলা কার্যালয় হিসাবে চলবে। পাশাপাশি এখানে বেলডাঙ্গা 1-এর ব্লক কার্যালয়ও চালু থাকবে আলাদা করে, এবং 300 জনকে নিয়ে মিটিং করার মতো আন্ডারগ্রাউন্ডে একটা প্যাসেজ আছে, সেটাতেও আমরা জেলার যে কোনো প্রান্ত থেকে বা রাজ্যের কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসলে এখানে তাদের নিয়ে কথাবার্তা বলবো। আমাদের গতকালকেই জেলার কনভেনার ডক্টর হাসনাত সাহেব আপনাদের সামনে আছে, ওনাকে আমি মুর্শিদাবাদ জেলার আমাদের দলীয় জেলার কনভেনার হিসাবে, বহরমপুর সাংগঠনিক জেলা, কারণ ওদিকে জঙ্গিপুরে আরেকজন হবে, বহরমপুর সাংগঠনিক জেলার কনভেনার হিসাবে নিয়োগ করেছি। আমাদের নওদা একজনকে কনভেনার হিসাবে নিয়োগ করা হয়েছে। বেলডাঙ্গা 1, বেলডাঙ্গা 2, ইস্ট, ওয়েস্ট, এগুলাও 2-1 দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে কারা কাজ করবে তাদের আমরা জানাবো। এছাড়াও গতকাল উত্তর দিনাজপুরের, উত্তর 24 পরগনার যে সিরাজুল ইসলাম মণ্ডল,
একসময় রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রাণ বাঁচিয়েছিলেন তিনাকে আমি উত্তর 24 পরগনা জেলার কনভেনার হিসাবে ডিক্লেয়ার করেছি। খুব শীঘ্রই রাজ্যের একজন সভাপতি নিয়োগ হবে, সেটাও আপনারা এক সপ্তাহের মধ্যেই জানতে পারবেন। তাছাড়া সমগ্র বাংলার যতগুলি জেলা আছে এছাড়াও একজনকে আমি নিয়োগ করেছি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট, এবং 7টা জেলা কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই 7টা জেলার অফিসিয়ালি কোঅর্ডিনেট করার জন্য দলীয় পর্যবেক্ষক হিসেবে আবু মিন্নাত শেখ, মালদায় বাড়ি, সে আগামী দিনে আমাদের মোথাবাড়িতে কন্টেস্ট করবে আমাদের পার্টির হয়ে, আর তাকে রাজ্যের সহসভাপতি করা হয়েছে। তাকে উত্তরবঙ্গের 7টা জেলাতে পার্টির পক্ষে আমাদের সঙ্গে লিওজো রাখা, এবং কুচবিহার থেকে মালদা, এই 7টা জেলা তাকে দলীয় পর্যবেক্ষক বলেন, অবজারভার বলেন, এটা নিয়োগ করা হয়েছে। আমরা 31শে জানুয়ারির মধ্যে আমরা রাজ্যের প্রত্যেকটা জেলা আমাদের সাংগঠনিকভাবে আমরা নতুন পার্টি, সেটা আমরা সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করব। আর আমি আগেই আপনাদের বলেছিলাম যে 31শে জানুয়ারির মধ্যে একটা ব্রিগেড করব। সেই ব্রিগেডটা খুব সম্ভাবনা 31শে জানুয়ারির মধ্যে না হলেও ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি, কারণ এটা ডিফেন্সের মাঠ। ব্রিগেডটা ডিফেন্সের সাথে অলরেডি লিওজো করা হয়েছে। তেনারা বলেছে যে 10-11 তারিখের মধ্যেই তেনারা কোন ডেটে আমাকে এনওসি দেবে, সেই ওনাদের এনওসি যে ক্লিয়ারেন্স, সেটার পরেই আমি ব্রিগেডের সভা জনতা উন্নয়ন পার্টির ডাকে ব্রিগেডের সভা হবে। নিশ্চয়ই যারা আমাদের আগামী নির্বাচনে সহযোগী হিসাবে যে দল আমাদের সঙ্গে থাকবে, তারা নিশ্চয়ই ব্রিগেডের জনসভায় আমাদের ডায়াসে তারা উপস্থিত থাকবে। সে কারা থাকবে, কে থাকবে, আপনারা ব্রিগেডের জনসভাতেই দেখতে পাবেন। আর কোনো কোশ্চেন? বলছি আজকে হাওড়া এবং বীরভূম গীতা পাঠ, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, বাংলার রাজনীতিতে নতুনভাবে বাংলার মুখ্যমন্ত্রী, একদিকে বিজেপি তো রাম মন্দির নিয়ে তাদের জাতীয় ইস্যু করে তারা দিল্লির ক্ষমতা দখল করে আছে, এটা সবাই জানেন আপনারা। পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মন্দির করা নিয়ে জগন্নাথ ধাম দীঘায়, দুর্গায়ন নিউ টাউন রাজারহাটে, শিলিগুড়িতে মহাকাল মন্দির, এছাড়াও কয়েক বছর ধরে আপনারা দেখছেন রেড রোডকে ব্লক করে দুর্গা প্রতিমার স্যালুট নেওয়া হচ্ছে। সেটা ইউনেস্কোতে নাম চলে গেছে। সেই ইউনেস্কোর সঙ্গে সঙ্গে অন্য ধর্মাবলম্বী মানুষের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে আমরা জানি যে আমরা যেমন আল্লাহ বিশ্বাসী, তেমনি অন্য ধর্মাবলম্বী মানুষ বা সনাতন ধর্মাবলম্বী মানুষ তারা বিভিন্ন প্রতিমা পুজোয় বিশ্বাসী। সে দুর্গা হতে পারে, মা কালী হতে পারে, সরস্বতী হতে পারে, কৃষ্ণ হতে পারে, অনেক প্রতিমা ঠাকুর তিনাদের আছেন, দেবতা দেবতা আছেন। তো আমরা কয়েক বছর ধরে দেখছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কার্নিভালের নামে রাজ্য সরকারের কোষাগার থেকে খরচা করে রেল রোডকে ব্লক করে তিনি মা দুর্গার স্যালুট নিচ্ছেন। এটা কতটা সাংবিধানিক, কতটা তিনি করতে পারেন, কতটা না পারেন, সেটা আগামী দিনে বাংলার জনতা তার পক্ষে না বিপক্ষে সেটা ব্যালটের মাধ্যমে রায় দেবে বলে আমার বিশ্বাস। মোহাম্মদ সেলিম বলছেন, সেলিম সাহেব
তিনার উপলব্ধি থেকে কি বলেছেন আমি ওনার বিষয়ে বেশি কিছু বলতে চাই না। ওনারা তো নাস্তিক, ওনারা তো ধর্মই মানেন না। সেলিম সাহেবদের যে কমিউনিস্ট পার্টি, তাদের যে গোয়েলসের যে থিওরি, তারা তো কোনোদিন কোনো ধর্মকেই মানে না। তাহলে তিনাদের মসজিদ করারও দায় নাই, মন্দির করারও দায় নাই। তো এটা একসময় সুভাষ চক্রবর্তী ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, ক্রীড়া দপ্তরের মিনিস্টার ছিলেন, তিনি তারাপীঠে গেছিলেন, দল তাকে কৈফিয়ত তলব করেছিল। মার্কসবাদী কমিউনিস্ট পার্টি রেজ্জাক মোল্লা প্রয়াত হয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে ল্যান্ড দপ্তরের কৃষি মন্ত্রী ছিলেন। তিনি নিজেকে গামছা গলায় দিয়ে চাষার বেটা বলতেন। তো তিনি যখন হজে যেতে চেয়েছিলেন, তিনাকে প্রথমে এনওসি দেওয়া হয়নি। এটা তো মার্কসবাদী কমিউনিস্ট পার্টির দলিলেই আছে। কাজেই উনি কি বলছেন সেটা আমার কাছে খুব একটা বড় বিষয় না। আমার রাজ্যে আমি একটা বেলডাঙ্গাতে ছেতিনিয়া মোড়ে একটা বাবরি মসজিদ করব বলেছিলাম 2024 সালের 12ই ডিসেম্বর। 2025 সালের ডিসেম্বরের 10 তারিখে এসে রাজ্য সরকারের মনে পড়ল যে হুমায়ুন কবির এটা করে দিতে পারে। তার আগে 11 মাস হুমায়ুন কবিরকে পাগলও ভেবেছিল। হুমায়ুন কবির এসব কিছু করতে পারে না, এটাই তারা ভেবে বসেছিল। যখন দেখলো যে হুমায়ুন কবির সত্যি সত্যি বাবরি মসজিদের শিলান্যাস বা ভিত্তি স্থাপন করতে যাচ্ছে, তখন রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বরা আমাকে ডেকে পাঠালো। রাত্রিবেলায় খবর আসলো, 12টার সময় সেখানে প্রেজেন্ট হলাম। তো 12টা 10 থেকে 2:10, 2 ঘন্টা তিনাদের যে প্যাক কি আছে, তাদের যে হত্যা প্রতীক জৈন, তিনি আমার সাথে 11 তলায় 1-to-1 মিটিং করলেন। তাদের একটাই লক্ষ্য, অনেক কিছু উপঢৌকন তারা আমাকে দিতে রাজি হয়েছিলেন, কিন্তু একটাই কন্ডিশন, বাবরি মসজিদ করা যাবে না। কেন? আমাদের নেত্রী দুর্গায়ন করবে, 1100 কোটি টাকার জায়গা যেখানে মুসলিমদের প্রপার্টি ছিল, সেটা হিটপোকে দিয়ে ইকুইজিশন করে আমরা জানতাম স্বাস্থ্য ভবন হবে, সেখানে দুর্গায়ন হবে। 400 কোটি টাকা খরচ করে জগন্নাথ ধাম হবে সরকারি টাকায়, লোনের বোঝা বাড়িই চলবে। ওদিকে কার্নিভাল হবে। 2018 সালে 10,000 টাকা অনুদান দিয়ে দুর্গাপুজোতে শুরু হলো। 2025 সালে এসে 1,10,000 করে কয়েকশো কোটি টাকা তাদের অনুদান দেওয়া হবে। আর আমি আমার কমের টাকায় মসজিদ করব, তো আপনাদের বাধা কোথায়? তা বলছে আমরা ভোটে হেরে যাব। আপনাকে ভোটে জিতানোর দায় আমার কেন আসবে? আপনি ভোটে হারবেন, এত পুজো করছেন, এত মন্দির করছেন, এত কার্নিভাল করছেন, তারপরে আপনাকে হিন্দুরা ভোট দেবে না কেন? তো বলছে না, মসজিদ করলে মুসলিমরা ভোট দেবে, হয়তো সেখানে 70-75টা সিট হয়তো আমরা পাবো, কিন্তু হিন্দুরা সব সনাতনীদের প্রতীকে ভোট দেবে। ওটা আমি বলতে পারবো না, আমি মসজিদ থেকে পিছু ভোট দেব। এই তো হচ্ছে বিষয়। আপনারা সবাই জানেন 4 তারিখে যখন আমি শুনিনি কথা, তখন 4 তারিখে আমাকে কিভাবে বহিষ্কার করবে বা সাসপেন্ড করবে সেটা তো আগের দিন মমতা ব্যানার্জি নিজের সার্কিট হাউসে ছিল। আমাদের এই জেলার কয়েকজন নেতা, মোহাম্মদ আলী লালগোলার বিধায়ক, তাহের খান 11 নম্বর লোকসভার এমপি, নারুগোপাল মুখার্জি চেয়ারম্যান বহরমপুর পৌরসভা, আরো কয়েকজন নেতা, এখানকার 2জন এমএলএ, তারা বাইরে ছিল না ঘরের ভিতরে চান্স পেয়েছিল, আমি ঠিক অ্যাকুরেট খবরটা জানি না, কিন্তু সেখানে প্রেজেন্ট ছিল। সেখানে মমতা ব্যানার্জি যখন তাদেরকে বলল যে হুমায়ুন কবিরকে যদি দল থেকে সাসপেন্ড করা হয় বা বহিষ্কার করা হয়, তাহলে কি তৃণমূলের সিট কোনো হেরফের হবে? তো তারা মমতা ব্যানার্জিকে কি বলেছিল যে না না, কিছু হবে না, ও এসব করতে বলবে,
কিন্তু তা নিয়ে কিছু হবে না। বাংলার মানুষের তো কোনো ইফেক্ট পড়বেই না, মুর্শিদাবাদের তৃণমূলের কোনো ক্ষতি হবে না। যারা বলেছিল তাদেরকে আগামী দিনে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির কাছে আমার চ্যালেঞ্জ, তাদেরকে যেন আগামী লোকসভা তো দেরি আছে, তাহেরের বিরুদ্ধে আমি দাঁড়াবো। আর এই যে বিধানসভা আসছে, আমি রেজিনগর বেলডাঙ্গা দুটোতেই কন্টেস্ট করি। দেখি মমতা ব্যানার্জির কত শক্তি আছে আমাকে হারাবে। আর তাদেরকে একবার জিতা, লালগোলাতেও মোহাম্মদ আলীকে জিতা। আর 29-এ লোকসভায় যদিও প্রার্থীর সংখ্যা বেড়ে যাবে, 3টে আছে 5টা হবে, এখানে 22 আছে, 34 হবে বিধানসভা। 400-র উপর বিধানসভা হবে 294-এর জায়গায়, আর 900-র উপর লোকসভার আসন হবে 543-এর জায়গায়। এটা ডিলিমিনেশন করতেই হবে ইলেকশন কমিশনের কাছে, ভারতবর্ষের সরকারের কাছে। এটা প্রায় বাধ্যতামূলক হয়ে গেছে। বাগানে সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। প্রপারেটর তো হবে। এখন 26-এ পড়ে গেছি, আজকে 2রা জানুয়ারি। আমার তৃণমূলের সর্বোচ্চ নেতা নেত্রী, মুর্শিদাবাদের আমি বাদে 19টা MLA, 3 জন MP-কে আমার চ্যালেঞ্জ থাকলো, দেখব 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারে কিনা মুর্শিদাবাদের। 2 অঙ্কের ঘরে যদি পৌঁছাতে পারে তাহলে আমার রাজনীতির 43 বছর বৃথা যাবে। দেখব কত বড় বাহাদুর নেতা আছে, তারা লড়বে। আর আমি আমার এই জনতা উন্নয়ন পার্টির সিম্বল পেতে দেরি হবে, কারণ ISF একজন হায়ার পারচেজ সিম্বল নিয়ে ভোটে লড়েছে। ও যে MLA আছে নওশাদ, ও টাকার আছে। আমিও একটা প্রস্তুত রেখেছি, কারণ আমি যদি আমার চয়েস মতো লোক না পাই, তাহলে আমিও একটা রাজ্যের বাইরের একটা রেজিস্ট্রেশন পার্টি এবং সেই পার্টির সিম্বল আমি অলরেডি তাদের সাথে এগ্রিমেন্ট করে নিয়ে নিয়েছি, যেটাতে আমি মনে করলে সেই লোগোতেও আমি ভোটে লড়ব। কোনো আইনগত সমস্যা নাই, ইলেকশন কমিশনের ক্ষেত্রেও কোনো বাধা বিপত্তি হবে না। কাজেই লড়াইটা হোক না আগামী দিনে। এত কেন আজকে আমার মতো একটা ক্ষুদ্র ব্যক্তির জন্য সর্বভারতীয় না রাজ্য পার্টি জানি না, মুখে তো সর্বভারতীয় বলে, ত্রিপুরায় গিয়ে ভোটের পার্সেন্টেজ কি পেয়েছে, গোয়াতে গিয়েছিল কি পেয়েছে, আসামে তো যেতেই পারেনি, ছোট ছোট 2-3টে মণিপুরে গেছিল। দিয়ে আমি যতটুকু ইলেকশন কমিশনের নাম জানি, এখন একটা রাজ্য পার্টি আছে, স্টেট পার্টি আছে, অল ইন্ডিয়া পার্টি নেই। অল ইন্ডিয়া ন্যাশনাল পার্টি অনেকগুলো আছে, সমাজবাদী পার্টি আছে, ন্যাশনাল কংগ্রেস তো আছে, 1885 খ্রিস্টাব্দে তাদের জন্ম হয়েছিল। এই তো হচ্ছে বিষয়। কাজেই আজকে সর্বভারতীয় না রাজ্য পার্টির জেনারেল সেক্রেটারি, লোকসভার নেতা, যাকে ফোনে পাওয়া যায় না, এখনো এখানকার বিধায়কদেরকে জিজ্ঞেস করেন, ফোনে পাওয়া যায় না, মেসেজ দিলে তার উত্তর পাওয়া যায় না, তিনি এখন আমাকে নিয়ে চিন্তায় পড়ে গেছেন। এটাই তো আমার নৈতিক জয় হয়ে গেছে। তিনি বলছেন যে হুমায়ুন কবির কেন মসজিদ করবে? আরে তোমার পিসিকে আগে থামাও, ওই জগন্নাথ ধামে পাঠাও, তারপরে আমি না ছেড়ে দেবো, চেয়ারম্যান ছেড়ে দেব। এবং কাউকে অনেক যোগ্য লোক আছে আমার পার্টিতে, ধীরে ধীরে দেখতে পাবেন, তাদেরকে দিয়ে দেবো। আর পিসি যদি জগন্নাথ ধামে যায়, আমিও সৌদি আরব যাব, হজ করে এসে আমি ওই বাবরি মসজিদে একটা ছোট্ট কামরা নেব, নিয়ে ওইখানেই থাকতে পারবো, কোনো অসুবিধা নাই। আগে পিসিকে ওখানে জগন্নাথ ধামে পাঠাও, তারপরে তোমার লেকচার আমি মানি।
তামান্না মারা গেল, তামান্না খুনের ঘটনা এখনো পর্যন্ত কি মারা গেল না, মেরে ফেলা হলো, খুন করা হলো। ওই ঘটনায় এই যারা একজন কালীগঞ্জের যে বিধায়িকা আমাদের বন্ধু লোক ছিল নাসিরউদ্দিন আহমেদ লাল, তার মৃত্যুতে আকস্মিক মৃত্যুর পরে তার মেয়েকে টিকিট দিয়েছিল। যেদিন গণনা সেদিন তামান্না 9 বছরের মেয়ে, সে তার বাড়ির উঠোনে ছিল। এই উচ্ছৃঙ্খল তৃণমূলের ব্যক্তিরা তাকে, একটা বাচ্চা মেয়ে, তাকে বোম ছুঁড়ে খুন করা হলো। 24 জন এফআইআর নেম, 10 জন অ্যারেস্ট হয়েছে। তার মা সাবিনা, সে গত 2 দিন আগে হতাশাগ্রস্ত হয়ে 14 জন আসামি, তার মেয়েকে খুন করার আসামি, বারবার বলার পর রাজ্যপালের কাছে দরবার করার পরেও অ্যারেস্ট হয়নি। তাই সে ঘুমের বড়ি অতিরিক্ত খেয়ে সুসাইড করতে গিয়েছিল। তাকে শক্তিনগর হসপিটালে পাঠানো হয়েছিল। শক্তিনগর হসপিটাল থেকে এই তৃণমূলের মাতব্বররা তাকে রিলিজ করে দিয়েছে। তারপরে কলকাতায় একটা হসপিটালে, যেহেতু ওরা একটা সিপিএম পরিবারের লোক, সিপিএম তাদেরকে একটা কলকাতার হসপিটালে ট্রিটমেন্টের ব্যবস্থা করছে। বলুন, পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে আক্রান্ত। কে নতুন আক্রান্ত হচ্ছে আপনার মনে পড়েছে? সারা বছর আক্রান্ত হয়। কি করে রাজ্য সরকার? এখানে 60 থেকে 80 লক্ষ মানুষ বাংলায় করে খাচ্ছে। উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, আর এখানকার 30 লাখ থেকে 40 লাখ বাংলার, তার ভিতরে যদি 40 লাখ হয় 10 লাখ অমুসলিম হবে আর 30 লাখ মুসলিম হবে। তাদের প্রতিনিয়তই আক্রান্ত হতে হয়। তার কি ব্যবস্থা নিয়েছে? এখন হুমায়ুন কবির দল খুলেছে, আপনার মনে পড়েছে যে আক্রান্ত হচ্ছে, তার দায় আমার। হাতে চলে যাচ্ছে, এটা কি গোষ্ঠী কন্দলের ফলে হচ্ছে? আর 26-এর বিধানসভার আগে যে এত পৌরসভা প্রশাসকের হাতে চলে যাচ্ছে, কি বলবেন? এ নিয়ে বলার কিছু নেই। বাংলার সরকারটাই তো তৃণমূলের চামচেরা চালায় না, প্রশাসনের আধিকারিকরা চালায়। তৃণমূলের বিধায়কদের কোনো গুরুত্ব নাই, তৃণমূলের পঞ্চায়েত প্রধানদের কোনো গুরুত্ব নাই, তৃণমূলের পঞ্চায়েত সমিতির বডির কোনো গুরুত্ব নেই। আমি তৃণমূলের এমএলএ আজও আছি, সাসপেনশন আছি, কিন্তু আজও আছি। কোনো কথা কেউ শোনে না। সেখানকার ওসি নির্ণয় করে, সেখানকার বিডিওরা নির্ণয় করে, জেলার ডিএম এসপিরা সবকিছু নির্ণয় করে। তো এটা আবার নতুন কথা কি যে আপনার পৌরসভা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যেটা? মমতা ব্যানার্জি তো অ্যাডমিনিস্ট্রেশনের কথাতেই ভোট নিয়ে, উনি নন্দীগ্রামে 1956 ভোটে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন, তখন এই হুমায়ুন কবিরের মতো লোকের সিগনেচার লেগেছিল, তবে তিনি পরিষদীয় নেত্রী হয়ে তারপরে রাজ্যপালের কাছে সরকার করার ডিমান্ড দিয়েছিলেন। সেই হুমায়ুন কবিরদের কথা কটা শুনে মমতা ব্যানার্জি? তার ডিএম, তার চিফ সেক্রেটারি, তার হোম সেক্রেটারি, তার প্রিন্সিপাল সেক্রেটারি, তার এসডিওরা, তার বিডিওরা, তার ওসিরা, তো আর এই আমাদের মতন ভোটাররা তার ওই নির্দেশকে ভয়ে জুজু, নাহলে আমাকে মিথ্যাকে সে ফাঁসি দেবে, সুলিতে চাপিয়ে দেবে। এই তো হচ্ছে মানুষের আজকের দিনে ধ্যান ধারণা। এটা কি গোষ্ঠী কন্দলের ফলে কি? সেটা ওনাদেরকে জিজ্ঞেস করুন। গোষ্ঠী কন্দল, যে থানার ভিতরে যে মহিলা ঘটনাটা ঘটে, কি বলবে? এই ধরনের আচরণ করা তীব্রভাবে নিন্দা করব। স্যার বলছি, পশ্চিম সরকার আমাদের পবিত্র ধর্মগ্রন্থকে নিয়ে যে কুরুচিকর কথা বলেছেন, সেই ব্যাপারে অনেক এফআইআর হয়েছে, তবু কিন্তু উনি অ্যারেস্ট হচ্ছেন না কেন? যতক্ষণ পর্যন্ত আরএসএস এর মোহন ভাগবতের নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জির প্রশাসনের, অসীম সরকারের গায়ে হাত দেওয়ার ক্ষমতা।